আজ আমার ছেলের বিয়ে, তাই আজ আমি অনেক খুশি। সব মায়েরই স্বপ্ন থাকে তার ছেলের বিয়ে হবে, ঘরে একটা মনের মতো বউ আসবে আর ঘরটা খুশিতে ভরে যাবে। এই বুড়ো বয়সে আমিও ঘরের কাজকর্ম করতে করতে পেরে উঠছিলাম না, তাই ছেলেকে ভদ্র ঘরের একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলাম। আমার বৌমা সঙ্গে করে প্রচুর গয়নাগাটি নিয়ে এসেছিল আর সঙ্গে একটা কাজের মহিলাও নিয়ে এসেছিল। বিষয়টি দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ এরকম ঘটনা আমি আগে দেখিনি কোথাও। বৌমা সাথে করে কাজের লোক নিয়ে এলো কেন? কাজের লোক তো আমিও রাখতে পারতাম। আসলে কাজের লোকের কাজ আমার কখনোই পছন্দ হতো না। আমি মনে মনে ভাবলাম, ঠিক আছে 2-1 সপ্তাহ যাক, তারপর আমি নিজেই এই লোককে বিদায় করে দিব। কাজের মেয়েটার নাম ছিল রাহেলা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাহেলা এই বাড়িতে নিজের জায়গা করে নিল। জানি না ওর মধ্যে কি আকর্ষণ ছিল যেটা আমাকে ওর দিকে টানতো। আমি আমার বৌমাকে আমাদের এলাকার একটা পার্লারে দেখেছিলাম, যেখানে আমি আমার ভাইজির সাথে গিয়েছিলাম। সত্যি বলতে আমি পার্লারে তেমন যেতাম টেতাম না, কিন্তু আমি যখন প্রথম মেয়েটাকে পার্লারে দেখলাম আমার ওকে ভীষণ পছন্দ হয়ে গেল। কারণ আমার বয়স হয়েছে, অনেকদিন ধরেই আমি মনে মনে আমার ছেলের জন্য একটা পাত্রী খুঁজছিলাম। ওর মাও ওর সাথে ছিল, তাই আমি কথায় কথায় ওখানেই বিয়ের সম্বন্ধ করে ফেললাম। ওখানেই ফোন নাম্বার আদান প্রদান, তারপর আস্তে আস্তে সবকিছু বিয়ে পর্যন্ত করালো। আমি আমার এই সিদ্ধান্তে খুবই সন্তুষ্ট, কারণ আমার বৌমা পায়েল খুবই ভালো ছিল আর কাজের লোক রাহেলাও। কিন্তু আমার ছেলের বউয়ের সাথে যে কাজের মহিলাটা এসেছিল, সে সব সময় মাথায় ঘুমটা টেনে রাখতো। আমার কাছে এই বিষয়টা ভীষণ অদ্ভুত লাগতো। যাই হোক, এ ব্যাপারে আমার তেমন একটা অভিযোগ ছিল না, আমি কাউকে কিছুই বলতাম না। আমি রান্নাঘরের কাজ কাউকে কখনোই করতে দিতাম না। কিন্তু এই মেয়েটা এখানেও সবাইকে তাক লাগিয়ে দিল। সে এত সুন্দর রান্না করতো, তার হাতে রান্না খেয়ে প্রশংসা করেনি এমন মানুষ নেই। রান্নাঘরের সমস্ত দায় দায়িত্ব একদম নিশ্চিন্তে নির্ভাবনায় আমি ওর হাতে তুলে দিয়েছিলাম। মেয়েটা শুধু যে ঘরের কাজকর্ম কিংবা রান্না বান্না করতো তা কিন্তু নয়, সে আমার সব ধরনের সেবা যত্ন করতো। আমার হাত পা টিপে দেওয়া, তেল মালিশ করে দেওয়া, গোসলের পানি গরম করা, এক কথায় সে আমার সেবা যত্নে কোনো রকমের ত্রুটি রাখেনি। আমি ওকে যত দেখতাম ততই আশ্চর্য হয়ে যেতাম, একটা মানুষ মন থেকে কিভাবে এতটা ভালো হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমি ওর মুখটা দেখতে পারলাম না, কারণ ও সবসময় মাথায় ঘুমটা দিয়ে থাকতো। কোনোদিন তার ঘুমটাটা এপাশ থেকে ওপাশে যায়নি। সে এতটাই নিজেকে সামলে চলতো। আমি ওকে 1-2 বার না, বরং অসংখ্য বার বুঝিয়েছি যে বাড়িতে তো কেউ থাকে না, আমার ছেলেটা সারাদিন বাইরে বেড়ে থাকে। ঘরে আমরা 2টা মাত্র মেয়ে মানুষ, আমাদের সামনে মুখ খুলতে অসুবিধা কোথায়? ছেলে সেই সকাল অফিসে যায় আর রাতে বাসায় ফেরে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আমার বৌমা ওর সামনে এসে দাঁড়ালো, বলল, মা ওকে কিছু বলবেন না, ও নিজের মুখটা কাউকে দেখায় না, ও খুবই লাজুক একটা মেয়ে, নিজেকে ঢেকে রাখলেই ও শান্তি পায়, যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত, ওকে দয়া করে কিছু বলতে যাবেন না। এরপর রাহেলা চলে গেল। আমার বৌমা এসে আমার পাশে আস্তে করে বসে বলল, মা আমরা ওর মুখ দেখে করবোটা কি? ও যখন মুখ দেখাবেই না, থাক না ওর মতো। ও এত সুন্দর কাজ করে, ঘর দুয়ার আয়নার মতো চকচক করে রাখে, কি সুন্দর রান্না বান্না করে। আর আমি তো খেয়াল করেছি ও আপনার অনেক সেবা যত্ন করে। আপনি ঘুমিয়ে পড়লেও গভীর রাত পর্যন্ত আপনার পা টিপতেই থাকে। এত ভালো একটা মানুষ। এমনটা না হয় যে আমাদের কথায় রেগে গিয়ে সে কাজটাই না ছেড়ে দেয়, আর একবার চলে গেল তো আমরা পড়ে যাব বিপদে। আর এমন কাজের লোক পাওয়া আজকাল খুবই মুশকিল। বৌমার কথা শুনে আমি একদম চুপ করে গেলাম, কিন্তু মনে মনে আমি অনেক কিছু চিন্তা করতে লাগলাম। ও মহিলা হয়ে মহিলাদের সামনে এভাবে ঘুমটা দিয়ে থাকবেই বা কেন? এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন রাতের বেলা আমি ঘুম থেকে উঠে পানি গরম করার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন আমি দেখলাম রাহেলা রান্নাঘরের পাশের ঘরে চেয়ারের মধ্যে বসা ছিল, আর ওর ঘরের দরজাটা খোলা ছিল। আমার নজর গিয়ে পড়লো রাহেলার উপরে। ও এমন ভাবে বসা ছিল যে ওর মুখটা ছিল অন্যদিকে। ওকে দেখে মনে হচ্ছিল ওর মাথায় ওই সময় ঘুমটাটা নেই। আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, যদি একটা মুহূর্তের জন্য হলেও আমি ওর মুখটা দেখতে পাই। তখনই হঠাৎ করে ও দাঁড়িয়ে পড়ল আর দরজার দিকে ঘুরে গেল। যেই মাত্র ওর মুখের দিকে আমার নজর গেল, আমি তো নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম। এমনকি আমার বুকটা ধক ধক করে কেঁপে উঠলো। হে আল্লাহ, এটা কি? এটা তো... তখন হঠাৎ করে আমার জোরে কাশি পেল আর আমি পানির গ্লাসটা মুখে লাগিয়ে দিলাম। কিন্তু ততক্ষণে রাহেল আমাকে দেখে ফেলেছিল। সেও খুব ঘাবড়ে গেল আর ঘরের অন্ধকার কোণের মধ্যে দৌড়ে পালালো আর নিজেকে আমার নজর থেকে বাঁচানোর চেষ্টা করলো। কিন্তু ততক্ষণে আমি ওকে দেখে নিয়েছি। সেদিন সারাটা রাত আমি চিন্তায় ঘুমাতে পারিনি। এসব আমি কি দেখলাম? এমনটা কি করে হতে পারে? আমি অধীর আগ্রহে সকাল হওয়ার অপেক্ষা করছিলাম। আমি শুধু এটাই চেয়েছিলাম যে ওকে বৌমার সামনে দাঁড় করিয়ে ওকে দিয়ে সব সত্যি কথা বলাবো। কিন্তু আমি চাচ্ছিলাম আমার ছেলে একবার অফিসে চলে যাক, তারপর বৌমাকে জিজ্ঞেস করবো এসব কি হচ্ছে। যদি আমার ছেলে ঘুণাক্ষরে এসব জানতে পারে, তাহলে তো বৌমাকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্স কেন, পায়েলকে তো মেরেই ফেলতে পারে। কিন্তু আমি চাই না আমার ছেলের এত সুন্দর সাজানো গোছানো সংসারটা ভেঙে যাক। আমি পায়েলকে সন্দেহের কথা বলে সত্যিটা জানতে চাইছিলাম, কিন্তু আমি আগেই ভেবে রেখেছিলাম যদি পায়েলের মধ্যে একটু হলেও দোষ থাকে তাহলে আমি ওদের ডিভোর্স করে দিব। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে দোষটা আসলে কার। শুধু বৌমাই এখন সবটা বলতে পারবে। আমার মাথা কাজ করছিল না। আমার বৌমা পায়েল ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছিল। ও নাস্তা খেয়ে নিজের ঘরে চলে গেল। আমার
ছেলেও অফিসে চলে গেল। সবকিছু জানার এটাই সঠিক সময় ছিল। আমি বৌমার ঘরের দিকে চলে গেলাম। দরজায় খটখট শব্দ করে আমি বৌমার রুমে ঢুকে পড়লাম। বৌমা নিজের আলমারিতে কাপড় গোছাচ্ছিল। একটু আশ্চর্য হয়ে বৌমা আমার দিকে তাকালো। আমি বৌমার ঘরের দরজাটা লাগিয়ে দিলাম আর বিছানার উপরে গিয়ে বসে পড়লাম। আর বৌমাকে বললাম, বৌমা আসল ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো। আমার বাড়িতে তোমরা দুজনে মিলে কি খেলা শুরু করছো? এই রাহেলাটা আসলে কে? রাহেলার রহস্যটা কি? আজকে যদি আমি সত্যটা জানতে চাই আর তুমি যদি আমাকে সবকিছু খুলে না বলো, তো আমি কিন্তু। পায়েল সঙ্গে সঙ্গে আমার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, মা আমাকে ক্ষমা করে দিন, এতে আমার কোনো দোষ নেই। মা আমি আপনাকে সবকিছুই খুলে বলবো, কিন্তু তার আগে আপনি আমাকে প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার ছেলেকে এসব ব্যাপারে কিছুই বলবেন না। দেখো বৌমা, তুমি আমাকে সব সত্যি আগে খুলে বলো। সব সত্যি জানার পরে তবেই আমি সিদ্ধান্ত নিব যে আমি আমার ছেলেকে কিছু জানাবো কি জানাবো না। আমার কথা শুনে পায়েল চোখের জল মুছে সব কিছু বলতে লাগলো। পায়েল বলতে লাগলো, আমি খুব সচ্ছল পরিবারের মেয়ে। আমরা 3 ভাই বোন ছিলাম। আমার বিয়ের 3 বছর আগেই বড় আপুর বিয়ে হয়ে গেছে। বিয়ের পর থেকেই সে তার স্বামীর সাথে দেশের বাইরে থাকে। তখন আমি পড়তাম কলেজে আর আমার ছোট ভাই স্কুলে। আমাদের দিনকাল খুব ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে আমার বাবা ব্যবসায় অনেক বড় লস খায়। আমাদের আর্থিক অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে গেল। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেল। স্কুলে পরীক্ষার ফি দিতে না পারায় পলাশও আর পরীক্ষাটা দিতে পারলো না। বাবা চারিদিকে ধার দেনায় একেবারে ডুবে গিয়েছিল। আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদের ঠিক মতো খবরই নিত না। বাবা নিজের ধার দেনা শোধ করার জন্য বাড়িটা বিক্রি করে দিলেন। ধার দেনা শোধ করার পরে যেটুকু পয়সা বেঁচেছিল সেটুকু পয়সা দিয়ে একটা ছোট বাড়ি ভাড়া নিলেন আর 6 মাসের ভাড়ার টাকা অ্যাডভান্স করে দিলেন। বাড়িতে মাত্র 2 মাসের রেশন তুলে রাখলেন। বাবার হাতে অল্প কিছু টাকাই তখন ছিল, সেটা দিয়ে আর কতদিনই বা চলতো। আমার কাছে চাকরি পাওয়ার মতো কোনো ডিগ্রি ছিল না, কারণ আমি তখন পর্যন্ত ইন্টারের ফাইনাল পরীক্ষাটাও দিতে পারিনি। তার জন্য পাড়ায় পাড়ায় কিছু বাচ্চাকে আমি টিউশনি পড়ানো শুরু করলাম, কিন্তু ওই সামান্য কিছু টাকা আমার পরিবারের জন্য যথেষ্ট ছিল না। সেই সময় থেকেই বাবার শরীর খারাপ হতে লাগলো। বাবা আগে থেকেই হার্টের পেশেন্ট ছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে বাবার অবস্থা আরো খারাপ হয়ে যায়। বড় আপুকে তখনো পর্যন্ত আমরা কিছুই জানাইনি, কারণ আপুর সবেমাত্র বিয়ে হয়েছে। সে শুনেও আমাদের জন্য কি বা করতে পারবে, অযথা দুশ্চিন্তা ছাড়া। একদিন আমি একটা স্কুলে ইন্টারভিউ দিতে গেলাম, সেখানেও নিরাশ হলাম, কারণ আমার যোগ্যতা কম ছিল। আমি বাইরে চলে এলাম আর প্রচন্ড কড়া রোদে আমি বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার নিজের অবস্থা দেখে আমার নিজেরই কান্না পেয়ে গেল। আমার গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল। আমার এই অবস্থা দেখে একজন আমাকে জিজ্ঞেস করে উঠলো যে তোমার কি হয়েছে, কান্না করছো কেন? আমি চমকে গিয়ে মাথা তুলে তাকালাম আর খুব ভয় পেয়ে গেলাম, কারণ ওনাকে আমি চিনি না। প্রায় সময় লোকটা এখানে বসা থাকে, আমাকে প্রায় সময় লোকটা দেখতো, কিন্তু লোকটা সাহস করে আজকে আমাকে জিজ্ঞেস করেই ফেললো যে আমার কি হয়েছে। উনি আমাকে বললেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি মনে মনে ভাবলাম, এ আর আমাকে কি সাহায্য করবে? এ তো লোকের থেকে চেয়ে চিনতেই নিজের দিনকাল চালায়। উনাকে বললাম, আপনার কোনো সাহায্যের দরকার নেই আমার, আপনি এখান থেকে যেতে পারেন। কিন্তু উনি কিছুতেই আমার কথা শুনলেন না, তাই আমাকে বাধ্য হয়ে উনাকে বলতে হলো আমার পারিবারিক অবস্থা ঠিক নেই আর আমি কোনো চাকরিও পাচ্ছি না। এটা শোনার পরে উনি আমাকে বুদ্ধি দিলেন, তুমি তো চাইলে একটা পার্লারও খুলতে পারো। মেয়েদের জন্য আমি মনে করি পার্লারের কাজটা খুবই সেফ। ইনকাম যেমন ভালো, সেফটিও তেমন আছে, স্বাধীনতাও আছে। আমি ওনার কথা শুনে হেসে ফেললাম। পার্লারের বিজনেস এ তো অনেক টাকার ব্যাপার, আর আমার কাছে তো এতটুকু অর্থ নেই যেটা দিয়ে আমি পার্লারের একটা সাধারণ কোর্সও করতে পারবো। পার্লারের ব্যবসা শুরু করার আগে তো পার্লারের কোর্স করা দরকার, আর সেটার জন্য তো পয়সার দরকার। আমার কথা শুনে তিনি নিজের পকেট থেকে একটা কাগজ আর কলম বের করলেন আর কাগজে কিছু একটা লিখে সেটা আমার দিকে বাড়িয়ে দিলেন আর আমাকে বললেন, এটা আমার নম্বর, তুমি আগে এটার ব্যাপারে একটু ভাবো, ভেবে চিনতে আমাকে একটা ফোন দিও, আমি তোমাকে পয়সা জোগাড় করে দিব। আমি কাগজটা ওনার হাত থেকে নিয়ে নিলাম আর সেখান থেকে উঠে গেলাম, কারণ তখন আমার বাস এসে গেছিল। আমি বাসায় ফিরলাম। বাসায় ফিরে লোকটার কথা আমি একেবারে ভুলে গিয়েছিলাম। রাতে যখন আমি বিছানায় শুয়ে পড়লাম তখন হঠাৎ করেই ওই লোকটার কথা আমার মনে পড়ে গেল। আমি মনে মনে ভাবলাম, যে লোকটা মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায়, তার কাছে এত টাকা কি করে এলো? আর ওনার কাছে যদি এত টাকাই থাকে তাহলে সেটা উনি নিজের কাছে না রেখে আমাকেই বা কেন দিতে যাবেন? আজকাল তো কেউ কাউকে ধার পর্যন্ত দেয় না। ওনার কথা আমার বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছে না। বাটপার ফাটপার নয় তো? তারপর কি ভেবে যেন আমি লোকটার দেওয়া কাগজটা মানিব্যাগ থেকে বের করলাম। তারপর ফোন নম্বরের মধ্যে হাত বুলিয়ে আফসোসের দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমি আবার নম্বরটাকে ব্যাগের ভিতরে রেখে দিলাম। আমাদের বাড়ির কাছে একটা পার্লার আছে। পরের দিন সকালে কি ভেবে যেন আমার প্রচন্ড আগ্রহ হলো যে যাই না, গিয়ে দেখি কথা বলে। ওই পার্লারের যে মালিক আছে, ভদ্র মহিলাকে আমি বললাম আমি পার্লারের কাজ শিখতে চাই। তিনি বলে উঠলেন, তোমাকে আমি 1 বছরের জন্য রাখতে পারি, A to Z যা আছে সব আমি তোমাকে শেখাবো, কিছুই বাদ রাখবো না। এই 1 বছরের কোর্স ফি হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকার কথা শুনে আমি প্রচন্ড আশাহত হয়ে ওখান থেকে চলে আসি, কারণ আমি জানি 1 লাখ টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না, আর কোর্সটা আমার পক্ষে করাও সম্ভব না। আমি বাড়িতে আসার পরে কি ভেবে যেন সেই অপরিচিত লোকটাকে ফোন দিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই মেয়ে যে সেদিন বাস স্টপে বসে কান্না করছিলে? আমি বলে উঠলাম, হ্যাঁ আমি সেই মেয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আমাকে এতগুলো টাকা কোথা থেকে দিবেন, যেখানে আমি যতদূর জানি আপনি নিজে একজন গরিব মানুষ? তিনি আমার কথা শুনে হাসলেন আর বললেন, তোমার টাকা চাই? বলো কত টাকা চাই। আমি তাকে বললাম, পার্লারের যে মহিলা মালিক আছে তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে 1 বছর ধরে একটা কোর্স করাবেন আর বিনিময়ে তার 1 লক্ষ টাকা চাই। আমি যেভাবেই হোক
আপনাকে আপনার টাকাটা ফেরত দিয়ে দিব। উনি আমাকে পরের দিন বাস স্টপে যাওয়ার জন্য বললেন। আমি পরের দিন বাস স্টপে গিয়ে দেখি তিনি আগে থেকেই সেখানে বসে আছেন। উনি আমার হাতে একটা খাম ধরিয়ে দিলেন। তেমন কোনো কথাবার্তা না বলে তিনি চলে গেলেন। আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে দরজা বন্ধ করে আমি খামটা খুললাম। খুব আশ্চর্য হয়ে দেখলাম খামের ভেতরে 2 লাখ টাকার একটা চেক রাখা আছে। আমি ওনাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম আর ফোন করে বললাম, আমার তো 1 লাখ টাকার প্রয়োজন ছিল, আপনি 2 লাখ টাকা দিলেন কেন? উনি আমাকে বললেন, 1 লাখ টাকা তুমি পার্লারের কোর্স শেখার পেছনে খরচ করবে আর বাকি 1 লাখ টাকা নিজের পেছনে খরচ করবে। আমি ওনাকে ধন্যবাদ দিয়ে কান্না করে দিলাম আর আবেগের বসে আমি ওনার সাথে প্রতিজ্ঞা করে বসলাম যে জীবনে যদি কোনোদিন আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি অবশ্যই তা করব। উনি আমাকে বোন বলে ডাকলেন ঠিকই, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি না বুঝে কত বড় একটা ভুল করে ফেলেছি। পরের দিনই আমি পার্লারে গিয়ে কোর্স শুরু করার জন্য ভর্তি হয়ে গেলাম। এভাবেই আমার দিনকাল কাটছিল। তারপর আমি আমার ছোট ভাই পলাশকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। এভাবে 1 বছর কেটে গেল আর আমিও পার্লার থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিলাম। এবার আমি নিজের একটা পার্লার খুলতে চাচ্ছিলাম। আমি সেই অপরিচিত সাহায্যকারীকে আবার ফোন করলাম। ওনাকে বললাম আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে। উনি আমাকে আবার বাস স্টপে ডাকলেন। সেখানে যাওয়ার পরে উনি আবার আমাকে একটা খাম ধরিয়ে দিলেন। খামটা দিয়ে বললেন, আমার সাথে চলো। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। উনি আমাকে বললেন, আমি তোমার জন্য একটা পার্লার ঠিক করেছি, ওই পার্লারটা তোমার জন্য খুব ভালো হবে। আমি ওনার সাথে চলে গেলাম, গিয়ে পার্লারটা ঠিক করে আসলাম। পরের দিনই আমি পার্লারে বসে পড়লাম আর একটা পার্লারের বোর্ড লাগিয়ে দিলাম। নিজের সাহায্যের জন্য একটা মেয়েকেও রেখে দিলাম। পার্লারটা খুব চলছিল। আস্তে আস্তে কাস্টমারের ভিড় বাড়তে লাগলো আর আমার ঘরের অবস্থাও দিনকে দিন ভালো হতে লাগলো। আমি তো ওনাকে ফেরেশতা মনে করে প্রতিদিন ওনার জন্য দোয়া করতাম। আমার পার্লারে এত এত কাস্টমারের ভিড়ে আপনিও একজন ছিলেন আর আপনি আমাকে আপনার ছেলের বউ হিসেবে পছন্দ করেছেন। আপনার ছেলের বউ করে আমাকে ঘরে তুললেন। বাড়িতে যখন আমার বিয়ের জোগাড় শুরু হচ্ছিল তখন হঠাৎ করেই সেই অপরিচিত সাহায্যকারী আমার কাছে এলেন। উনি বললেন উনি আমার কাছ থেকে কিছু চান। আমি ওনাকে বললাম, আমি আপনার সমস্ত পয়সা ফেরত দিয়ে দিব, শুধু আমাকে একটু সময় দেন। সবে মাত্র আমি উঠে দাঁড়িয়েছি আর তার মধ্যে আজকে আমার গায়ে হলুদ। উনি আমাকে বললেন উনি কোনো পয়সা চান না, উনি সাহায্য চান। এই কথা বলে উনি আমাকে সেই প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন যেটা আমি 2 লাখ টাকার বিনিময়ে ওনার কাছে আবেগের বসে করেছিলাম। আমি একটু চিন্তায় পড়ে গেলাম, উনি কি এমন চাইতে পারেন আমার কাছে? মনে সাহস রেখে ওনাকে প্রশ্ন করলাম, বলুন আপনি কি চান? কিন্তু আমি ওনার কথা শুনে আসমান থেকে পড়লাম। উনি আমাকে বলে যে তুমি আমাকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে তোমার মায়ের দেওয়া একটা উপহার হিসাবে। আমি প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, এটা কি করে সম্ভব? তখন উনি বললেন, তুমি আমাকে তোমার বাড়ির কাজের লোক হিসেবে নিয়ে যাবে। বিশ্বাস করো আমি তোমার বিন্দুমাত্র অসম্মান হতে দেব না। আমি সব সময় আমার মুখটা ঘোমটা দিয়ে ডেকে রাখবো, কেউ বুঝতেই পারবে না আমি মহিলা না পুরুষ। ওনার কথা শুনে আমার প্রচন্ড রাগ হলো। আমি চিৎকার করে বললাম, আমি আপনার জন্য এসব কেন করতে যাব? আমি মানছি যে আপনি আমার অনেক উপকার করেছেন আর তার জন্য আমি আপনার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমি আমার স্বামীকে কিছুতেই এভাবে ঠকাতে পারবো না। আমি কেন একটা অপরিচিত পুরুষকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব? আপনার কি সামান্যতম কমন সেন্স বলে কিছু নেই? এটা কিভাবে সম্ভব? আর লোক জানাজানি হলে তো আমাকে সংসার ছাড়াই হতে হবে। আমার বিয়ের জন্য কিছু টাকা আলমারিতে তোলা ছিল, সেখান থেকে 2 লাখ টাকা আমি খামে ভরে ওনার হাতে সেই খামটা তুলে দিয়ে বললাম, দয়া করে এখান থেকে বিদায় হও, এখানে পুরো 2 লাখ টাকাই আছে। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক নেই।